এই তো সঠিকভাবে 7 ঘোড়া মোহর ভাগ করা হয়েছে। তবে এই 7 ঘোড়ার 4 ঘোড়া আমি এখন আমার সাথে রাখবো না, এটা এখন তোর কাছেই থাক। সময় হলে আমি তোর কাছ থেকে নিয়ে নেব। আসলে আমার একটি বিশেষ কাজ পড়েছে, আর তাই তো আমাকে মহা শ্মশানে যেতে হবে। আর সেখানে যে আমাকে কিছুদিন ধ্যান করতে হবে। তারপরে আমার যা শক্তি আছে তা থেকে আমি দ্বিগুণ শক্তি অর্জন করতে পারবো। আর এই পর্যন্ত এই 4 ঘোড়া মোহর তোর কাছেই রাখ। আমি তোর কাছে এই 4 ঘোড়া মোহর রেখে গেলাম। মৎস্যরানী, বলুন না কি উপায় আছে ওই মেয়েটিকে সুস্থ করা? জানেন মৎস্যরানী, ওই মেয়েটির মুখখানা দেখলেই আপনারও বড্ড মায়া হবে। এমন নিষ্পাপ একটা মেয়ে মারা যেতে পারে না। তাই আমরা আপনার কাছে আকুল অনুরোধ করছি, দয়া করে আমাদেরকে বলুন না কি উপায়ে আমরা মেয়েটাকে সুস্থ করতে পারি। আমি বুঝতে পারছি, আর তাই আমি একটা উপায় খুঁজে বের করেছি। তবে তবে আমরা চাইলে নিজে থেকে কিছু করতে পারবো না। যদি ওই মেয়েটাকে বাঁচাতে হয়, বুদ্ধি বুড়ির কাছে যেতে হবে, কারণ বুদ্ধি বুড়ি পারে একমাত্র ওই মেয়ের শরীর থেকে সাপের বিষ নির্মূল করতে। কিন্তু মৎস্যরানী, ওই বুড়ি তো ভীষণ রাগী, সে তো কারোর সাথে কথাই বলতে চায় না। তার উপরে আমাদেরকে আরো দুচ্ছাই করে। আমরা যদি ওই নদীর তীরে ওনার কাছে যাই, তাহলে তো আমাদের সাথে কোনো কথাই বলবে না। কথা বলবেই বা কেন বলো তো? তোমরা তো সব সময় গিয়ে ওনাকে বিরক্ত করো, তাহলে উনি কেন তোমাদের কথা শুনবে? না না, আর ওখানে আমরা বিরক্ত করব না। গিয়ে যাই, গিয়ে যে কোনো ভাবে ওনার সাথে কথা বলি, তারপর ওনাকে সাথে করে নিয়ে আমরা ওই মেয়েটার কাছে যাব। আর তাছাড়া ওই মেয়েটাকে তো আমরা ওখানে একা রেখে এসেছি। জানি না এখন ওই মেয়েটার কি অবস্থা। জঙ্গলের পাশে রেখে এসেছি, জীবজন্তুর তার অভাব নেই, তাই না? এখন কেউ যদি এসে ওর কোনো ক্ষতি করে দেয়, তাই বলছি চল চল আমরা তাড়াতাড়ি করে বুদ্ধি বুড়ির কাছে গিয়ে তাকে ওই মেয়েটির কাছে নিয়ে যাই। এরপর সেই মাছ দুটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বেশ বেলা হয়ে যাচ্ছে, আমার আর তর্স হচ্ছে না। আর আমি যদি এত দেরি করে বের হই, তাহলে অভাগীকে যে খুঁজতে আমার অনেক দেরি হয়ে যাবে। কিন্তু এখনো যে রাজগণক কেন আসছে না, সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, রাজগণক কখন আসবে না আসবে সেটার জন্য অপেক্ষা করে আমার লাভ নেই। আমি বরং নিজেই যাই রাজগণকের কাছে, তারপর ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে। এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে রাজগণকের কাছে যায়। একি রাজকুমার দেখি চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তো আমি ওই মেয়েটির ব্যাপারে কোনো সুরাহ করতে পারিনি। এখন তাহলে রাজকুমার আমাকে প্রশ্ন করলে আমি তাকে কি জবাব দেব? এই কি গণক মশাই, আপনি এখনো এখানে আছেন? আমি সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনি তো এখনো আমার সাথে দেখাই করলেন না। তার মানে কি এখনো আপনার গণনা শেষ হয়নি? রাজগণক রাজকুমারের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এ কি গণক মশাই, আপনি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আমার কথার উত্তর দিচ্ছেন না যে? তার মানে কি আমি ধরে নেব আপনি এখন পর্যন্ত জানতে পারেননি আমার অভাগীর খোঁজ? রাজকুমার, আমাকে ক্ষমা করবেন। আমি কাল রাত থেকে এখন পর্যন্ত অনেকবার চেষ্টা করেছি অভাগীর খোঁজ বের করার জন্য, কিন্তু কোনোভাবে আমি তার খোঁজ বের করতে পারিনি। কারণ মনে হলো কোনো একটি শক্তির কারণে আমি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। আর তাই আমি দুঃখিত, এই প্রথম আমাকে হার মানতে হচ্ছে। কি বলছেন কি রাজগণক? আমার অভাগীর খোঁজ পেতে না পারেন
তাহলে কোথায় বা কোন দিকে আমি আমার অভাগীকে খুঁজবো, আর কিভাবেই বা আমি ওকে খুঁজে পাবো? এত বড় রাজ্য, তাকে তো খুঁজে পাওয়া আমার কাছে অনেক দুষ্কর হয়ে যাবে। আপনি কি আমাকে কোনো উপায় বলে দিতে পারবেন তাড়াতাড়ি খুঁজে পাওয়ার? রাজকুমার, আমি অবাগের খোঁজ না জানতে পারলেও একটা ব্যাপারে জানতে পেরেছি, আর সেটা হলো এই রাজ্যের ঠিক দক্ষিণ দিকে গেলেই হয়তোবা আপনি আপনার অবাগের খোঁজ পেয়ে গেলেও যেতে পারেন। কারণ আমি যতবারই অবাগের কোষ্ঠী গণনা করছিলাম, বারবারই ও কোষ্ঠীর দক্ষিণ বরাবর অবস্থান করছিল। এখন আপনি চাইলে এই রাজ্যের দক্ষিণ বরাবর গিয়ে আপনার অভাগীর খোঁজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ রাজগণক, আপনি ঠিকই বলেছেন। আমি আগে দক্ষিণ দিকে যাব, তারপরে যদি আমার অভাগীকে খুঁজে পেয়ে যাই তাহলে ভালো কথা। আর যদি সেদিকে তাকে না পাই তাহলে পূর্ব পশ্চিম উত্তর সব দিকেই আমি আমার অভাগীকে খুঁজে বের করব। লাগলে পুরো পৃথিবী তন্ন তন্ন করে ফেলবো, তাও আমাকে আমার অভাগীকে খুঁজে বের করতেই হবে, যে করেই হোক। কিরে, তুই হঠাৎ করে দাঁড়িয়ে গেলি যে? এই মেয়েটাকে খাবি না? এই মেয়েটাকে খাবো ঠিকই, কিন্তু এই মেয়ের শরীরখানা দেখ, একেবারে নীল রূপ ধারণ করেছে মেয়েটির শরীরে। কিন্তু আমার জানা মতে তো কোনো মানুষের শরীরের রং এমন নীলবর্ণ হয় না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমার কাছে ওই মেয়ের শরীরের রংটা স্বাভাবিক লাগছে না। আচ্ছা, আমি তো জানি যে কোনো মানুষের শরীর নাকি বিষ প্রবেশ করলে তার শরীরে এরকম নীল রং ধারণ করে। আচ্ছা, এই মেয়েটার শরীরে আবার বিষ নেই তো? হ্যাঁ, থাকতেই পারে। আর থাকতে পারে কি, আমি নিশ্চয়ই, এই মেয়ের শরীরে নিশ্চয়ই বিষ আছে, না হলে ওর শরীর রং এরকম নীল হতো না। আর তাছাড়া ওর হাতের দিকে খেয়াল কর, দেখ ওর হাতে দুটো দাগ রয়েছে। আর এই দাগ দেখে আমি বুঝতে পারছি এই মেয়েটাকে নিশ্চয়ই বিষাক্ত কোনো সাপে কেটেছে। তাই তো ভালো হয়েছে তুই খেয়াল করেছিস, না হলে তো এই মেয়েটাকে আমরা লোভে পড়ে খেয়ে নিতাম, আর ওই সাপের বিষ গিয়ে আমার শরীরে প্রবেশ করতো, আর আমরা দুজনেই মারা যেতাম। হ্যাঁ, ভালো হয়েছে। চল তাহলে আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই, কারণ এই মেয়েটাকে তো আর খাওয়া যাবে না। যতটা আশা করেছিলাম সে আশাটা আর পূর্ণ হলো না। শেষে কিনা চোখের সামনে একটা আস্ত মানুষকে পেয়েও খেতে পারলাম না। রাগ তো তোর মানুষ খাওয়া, আগে তো নিজেদের জীবন। চল এখান থেকে চলে যাই, আর এই মেয়েটির ধারে কাছেও আসা যাবে না। ওদিকে সোনালী এবং রূপালী মাছ বদ্যিবুড়ির বাড়ির সামনে থাকা নদীর তীরে গিয়ে হাজির হয়, কিন্তু সেদিন সেখানে গিয়ে তারা বদ্যিবুড়িকে কোথাও দেখতে পায় না। কি রে, আজ বদ্যিবুড়ির কোনো খবরই পাচ্ছি না যে। বদ্যিবুড়ি তো রোজ এই সময়ই নদীতে আসে, আজ এখনো কেন আসছে না বলতো? ওদিকে তো ওই মেয়েটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে। তখনই বদ্যিবুড়ি সেখানে চলে আসে। ওই তো বদ্যিবুড়ি চলে এসেছে। এত এত চিন্তা আমরা কেন করছি? এখন আমাদেরকে দেখে আবার সে রেগে না যায়। যাই হোক, না না না, আজ আর বদ্যিবুড়ির সাথে কোনো রকম দুষ্টুমি করা যাবে না, তাহলে উনি আমাদের কোনো সাহায্য করবে না, বুঝলি তো? চুপচাপ এখানে থাক। বদ্যিবুড়ি নদীতে এসে মাছ দুটিকে দেখে ভীষণ রেগে যায়। এ কি রে, তোরা আজও এখানে রয়েছিস? সেদিন তোদের এত করে বললাম, তাও কি লজ্জা হয়নি? রোজ রোজ এই ঘাটে এসে আমাকে জ্বালাতন করবি, এটা ছাড়া কি তোদের আর কোনো কাজ নেই?
আজ আজ তোদের এমন শিক্ষা আমি দেব যে জীবনে আর কখনো কোনোদিনও আমার ধারে কাছেও আসবি না আমাকে জ্বালাতে। দাঁড়া, তোরা এখানে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি একটি বড় লাঠি নিয়ে এসে তোদের আজ পিটিয়ে মেরে ফেলবো। না গো বুড়িমা, তুমি এমন কাজ করো না গো। আজ আমরা তোমাকে কেউ জ্বালাতে আসিনি, আমরা বিশেষ দরকারে পড়ে তোমার কাছে এসেছি গো, তোমার কাছে সাহায্যের জন্য। এ কি রে, তোরা আজকে আমাকে জ্বালাতন না করে এমন নরম সুরে কথা বলছিস? আর তাছাড়া আমার কাছে বা তোদের কি সাহায্য দরকার? সত্যি সত্যি তোদের সাহায্যের দরকার, নাকি তোদের জ্বালানোর এটা একটা অংশ? বল দেখি। না গো বুড়িমা, সত্যি 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 আমরা একটা বিপদে পড়েই তোমার কাছে সাহায্যের জন্য এসেছি গো। আর আমাদের কথাটুকু একটু শোনো, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলে ফেলতো বাপু, আমার আবার বড্ড কাজ রয়েছে, আমাকে আবার জল নিয়ে বাড়িতে ফিরতে হবে। বলছি গো বুড়িমা, বলছি, সব বলছি। এরপর সেই মাছ দুটি বদ্যি বুড়ির কাছে অভাগীর ব্যাপারে সব কথা খুলে বলে। এসব কি বলছিস কে তোরা? সামান্য মাছ হয়ে কিনা একজন মানুষকে সাহায্য করার জন্য এত কিছু করছিস? সত্যি তোদের ওপরে আমার এতদিনকার যত রাগ ছিল আর সব দূর হয়ে গেল রে। তোরা যে মানুষের মতো স্বার্থপর না হয়ে একটা মানুষকে সাহায্য করার জন্য এত কিছু করছিস, সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে রে। আর তাছাড়া তুই বললি যে মেয়েটাকে সাপে কেটেছে, আর যদি সত্যি সাপে কেটেই থাকে তাহলে তাকে আমি সারিয়ে তুলতে পারবো। চল চল চল, আর দেরি করিস নে, আমাকে তাড়াতাড়ি সেই মেয়েটার কাছে নিয়ে চল। তো কোন ঘাটে আছে সেটা তো আর আমি জানি না। সত্যি বলছো বুড়িমা? তুমি তাকে সারিয়ে তুলতে পারবে? যাক, ভালোই হয়েছে। তুমি এক কাজ করো, তুমি এই পথ দিয়ে সামনের দিকে একটু এগিয়ে যাও, তাহলেই ওই মেয়েটাকে দেখতে পাবে। দেখবে সামনের ঘাটে একটা ভেলার উপর মেয়েটাকে শুইয়ে রাখা হয়েছে, মেয়েটির শরীর বিষে নীল হয়ে আছে। তাহলেই বুঝবে যে আমরা ওই মেয়েটিকেই রেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি, এগিয়ে গিয়ে দেখি। এরপর বুড়ি এগিয়ে যায় সামনের দিকে। আর কিছু দূর এগিয়ে গিয়ে দেখতে পায় যে সেখানে অভাগী একটা ভেলার উপর অচেতন হয়ে পড়ে আছে, আর তার শরীর বিষে নীল হয়ে আছে। ওদিকে রাজকুমার আর দেরি না করে রওনা দেয় অভাগীকে খুঁজে বের করার উদ্দেশ্যে, আর রানীও রাজকুমারের সাথে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে আসে। কি মা, তুমি আমার সাথে সাথে বাইরে বেরিয়ে এলে যে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ বাবা, আমি তোকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। সেটা হলো, তুই তো অভাগীকে খুঁজতে বের হচ্ছিস, জানি না তুই অভাগীকে নিয়ে কবে ফিরে আসবি, আর কবেই বা তোকে আমি আবার দু চোখ ভরে দেখতে পাবো। তাই তো এখন এলাম তোকে একটু দেখার জন্য বাবা। মা, তুমি বিধাতাকে ডাকো, বিধাতা চাইলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমি আমার অভাগীকে খুঁজে পেয়ে যাব। আর যত তাড়াতাড়ি আমি আমার অভাগীকে খুঁজে পাবো তত তাড়াতাড়ি আমি ফিরে আসবো মা। হ্যাঁ বাবা, তোরা দুজনে একসাথে ফিরবি, আর সেই দিনটি আমার কাছে হবে সব থেকে খুশির দিন। আমি চাই তুই অভাগীকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবি বাবা, তাড়াতাড়ি ফিরে আসবি। মা, তোমার আশীর্বাদ আমার সাথে থাকলে আমার অভাগী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করে নিয়ে ফিরে আসতে পারবোই। আর তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমার কোনো ক্ষতি হবে না।
এমনিতেই অনেক দেরি হয়ে গেছে মা, আর দেরি করব না। এবার আমাকে বিদায় দাও, বিদায় দাও মা। রাজকুমার, বিদায়। সাবধানে যা বাবা। আর আমি এখানে তোদের দুজনের জন্য অপেক্ষা করব। আমি বরণ ডালা প্রস্তুত করে রাখবো। তোরা দুজনে ফিরে এলে তোদের দুজনকে আমি বরণ করে আমার রাজপ্রাসাদে তুলবো। এই রাজ্যের ভাবী পুত্রবধূকে সসম্মানে আমি রাজপ্রাসাদে প্রবেশ করাবো। তাই হবে মা। এ কথা বলে রাজকুমার রওনা দেয় অজানার উদ্দেশ্যে অভাগীকে খুঁজে বের করার জন্য। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।